সালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি। কানাডার ইমিগ্রেশন রুলস ২০২৬ নতুন যে রুলসটি নিয়ে তথ্য প্রকাশ করেছে কানাডা গভর্নমেন্ট, সেই তথ্যের আলোকে আপনাদের সাথে আজকের আলোচনাটি আমরা প্রেজেন্ট করব ইনশাআল্লাহ। কানাডা এবং কানাডার বাইরে থেকে যে যেখান থেকে শুনছেন, তথ্যভিত্তিক এই আলোচনাটি খুবই কাজে আসবে। বিশেষ করে কানাডাতে সিটিজেনশিপের জন্যে নতুন বেশ কিছু পরিবর্তন আপনারা ইতোমধ্যে জেনে গেছেন। আবার এখানে বেশ কিছু নতুন নিয়ম ট্যাগ করা হয়েছে, যেগুলো এখন সিটিজেনশিপ লাভের জন্যে অনেকের একটা প্রশস্ত দুয়ার উন্মোচন করে দিবে এবং অনেকের জন্য বেশ কিছু কন্ডিশন মেনে চলতে হবে। তো এই জন্যে যারা কানাডার সিটিজেন হতে চান, আপনি 0 থেকে শুরু করতে পারেন। হয়তো আপনি এখন থেকে স্বপ্ন দেখছেন, আপনি হয়তো পৃথিবীর কোনো একটা দূরতম কান্ট্রিতে বসে আজকের আলোচনাটি শুনছেন, কিন্তু আপনি স্বপ্ন দেখেন কানাডাতে আসবেন, সিটিজেন হবেন। আপনার জন্যও আজকের আলোচনাটি শুনলে কাজে আসবে। কারণ এই সিটিজেনশিপ রুলসটি অনেকগুলো হিয়ারিং হওয়ার পরে এরপর রয়্যাল অ্যাসেন্ট লাভ করে এগুলো কার্যকরী হয়েছে এবং ৯ মার্চে একটা আপডেট তথ্য পাবলিশ করেছে কানাডার ইমিগ্রেশন ডিপার্টমেন্ট। তো এই জন্যে এই তথ্যগুলো আপনার জ্ঞানকে শানিত করবে এবং আপনার পথ চলাকে সহজ করে দিবে, আমরা এটা বিশ্বাস করি। নিউ কানাডা সিটিজেনশিপ রুলস 2026। তো মার্চ মাসের মিডলে এসে এই আলোচনাটি করছি, যখন কানাডার গভর্নমেন্ট একদম সর্বশেষ আপডেটগুলো পাবলিশ করেছে তার ভিত্তিতে। কানাডা হ্যাজ ইমপ্লিমেন্টেড সুইপিং চেঞ্জেস টু ইটস সিটিজেনশিপ ফ্রেমওয়ার্ক ইন 2026, affecting millions of current applicants and prospective Canadians worldwide. তো শুধু কানাডার সিটিজেন হবেন, কানাডাতেই বসবাস করতেছেন তা কিন্তু না। সারা পৃথিবী ব্যাপী ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেক ব্যক্তি সিটিজেনশিপের সুযোগ লাভ করতে পারেন, যারা কানাডার পিআর হোল্ডার হিসেবে আছেন অথবা বাই ডিসেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে অনেকে পিআর হতে পারতেছিলেন না, তারাও পিআরের গেটওয়েগুলো সম্পর্কে জেনেছেন। এখানে কিছু টার্মস কন্ডিশন আছে, সেগুলো জেনে নিতে পারেন। তো রিসেন্টলি আপনারা জানেন বিল C3 পাস হয়েছে কানাডার সিনেটে এবং হাউস অফ কমন্সে, এরপর রয়্যাল অ্যাসেন্ট লাভ করেছে। এটিকে কার্যকর করার জন্যে অনেকগুলো উদ্যোগ নিয়েছে কানাডা গভর্নমেন্ট এবং এখানে ফার্স্ট জেনারেশন লিমিট নামে একটা কালো আইন ছিল, সেটি বলবৎ সেটিকে রহিত করা হয়েছে, সেটি আর বলবৎ নেই বর্তমান সময়। এবং এই ফার্স্ট জেনারেশন লিমিটের কারণে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা অনেকেই, যারা কানাডার সিটিজেনশিপ লাভ করা থেকে বঞ্চিত হয়েছিলেন, বিশেষ করে ইউএসএতে মিলিয়নস অফ পিপল, অর্থাৎ এখানে লক্ষ লক্ষ বললে ভুল হবে, এখানে আপনার ৩০ থেকে ৪০ লক্ষ ব্যক্তি এখানে এখন আবেদন করতে চাচ্ছেন সিটিজেনশিপের এই নতুন পরিবর্তনের পরে, নতুন রুলসের পরে। অনেকে এখানে আবেদনের সুযোগগুলো খুঁজতেছেন, এখানে অনেকেই সিটিজেন হতে পারবেন, লক্ষ লক্ষ ব্যক্তি। তো এখানে কি কি করণীয় সেটা আমরা জানবো ইনশাল্লাহ। তো যারা এখানে কানাডার পার্মানেন্ট রেসিডেন্ট হিসেবে ন্যাচারালি একটা কন্ডিশন পূরণ করতেছেন, তারা বাই নেচার তারা এখানে সিটিজেনশিপ টেস্টের জন্য আবেদন করতে পারবেন বা সিটিজেনশিপের জন্য। আবার যারা লস্ট কানাডিয়ান হিসেবে, অর্থাৎ আগের যে ফার্স্ট জেনারেশন লিমিট সেটার কারণে যারা সিটিজেনশিপ লাভের সুযোগ পাননি, বঞ্চিত হয়েছিলেন, বিশেষ করে এখানে আমেরিকানসদের মধ্যে ব্যাপক একটা সংখ্যা রয়েছে, তারা এখন সুযোগ লাভ করবেন কানাডার সিটিজেনশিপ পাওয়ার। হয়তোবা ইতিমধ্যে তারা আমেরিকার সিটিজেন হয়ে গেছেন, তারা এখন চাইলে কানাডার সিটিজেনশিপ হতে পারেন। তবে বেশ কিছু স্টেপ তাদেরকে ফলো করতে হবে, দেন তারা এখানে সিটিজেন হতে পারবেন। হোয়াট চেঞ্জড কি কানাডিয়ান সিটিজেনশিপ আপডেটস ফর 2026। তো দুইটা মেজর পলিসি শিফট হয়েছে মূলত, যেগুলো আপনারা ইতোমধ্যে একটা বিষয় জানেন যে বিল C3, যেটা আপনার 2025 সালের নভেম্বরে রয়্যাল অ্যাসেন্ট লাভ করে, এরপর এটা পরিপূর্ণভাবে কার্যকরী হয় ডিসেম্বরের 15 তারিখে, যেটার জন্য আপনার ফান্ডামেন্টালি চেঞ্জ দি হাউ সিটিজেনশিপ ক্যান বি পাসড ডাউন থ্রো জেনারেশনস, অর্থাৎ জেনারেটিভ আপনার জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ বা ইনহেরিটেন্স কীভাবে আপনার সিটিজেনশিপগুলো যাবে, সেটার একটা কার্যকরী নিয়ম চালু হয় আপনার এই ডিসেম্বর 15, 2025 থেকে। আর সেকেন্ড যে বিষয়টি আরসিসি পাবলিশ করেছে 9 মার্চ 2026, তারা এখানে সিটিজেনশিপ লাভের জন্য বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার বিষয় থাকে, সেখানে তারা বলতেছে যে অনলাইন টেস্টিং অ্যাজ দি ডিফল্ট মেথড ফর অল অ্যাপ্লিক্যান্টস এজড 18 to 54। তো আগে যেটা হয়তো যে ফিজিক্যালি একটা নির্দিষ্ট সেন্টারে এসে কানাডার সিটিজেনশিপ টেস্ট দিতে হতো এবং সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে ইনসাইড কানাডাতে হতো। এখন ওয়ার্ল্ড ওয়াইড যেহেতু ফার্স্ট জেনারেশন লিমিট রুলসটা রিমুভ করার কারণে অনেকেই নতুন করে আবার হারানো সম্পত্তি ফিরে পাওয়ার মতো
সিটিজেনশিপ লাভের একটা সুযোগ পাচ্ছেন, তো তাদের কানাডাতে এসে এই টেস্ট দিয়ে এই ফর্মালিটিগুলো মেনটেন করা কঠিন হবে। এই জন্যে নিজস্ব ব্যবস্থাপনায় অনলাইন টেস্টের অনুমোদন দেওয়া হয়েছে। যাদের বয়স 18 থেকে 54 বছর তারা এই সুযোগগুলো কাজে লাগাতে পারবেন। তো এগুলো কিভাবে হবে আমরা জানবো। এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমরা স্ক্রিনে প্রিভিয়াস রুলস এবং নিউ রুলস। আগে 2026 সালের যে নতুন রুলস নিয়ে আমরা কথা বলছি তার আগে কি ছিল এখন কি আছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে। সিটিজেনশিপ বাই ডিসেন্ট অর্থাৎ উত্তরাধিকার সূত্রে যে জন্মগত নাগরিকত্ব, সেটার ক্ষেত্রে একটা ফার্স্ট জেনারেশন লিমিট নামে একটা কালো আইন ছিল, সেটা দূর করা হয়েছে। নতুন রুলস অনুযায়ী নো জেনারেশন লিমিট, বিল C3 অনুযায়ী কোনো জেনারেশন লিমিট নেই। টেস্ট ফরম্যাট আগে ছিল ইন পারসন রিটেন টেস্ট ডিফল্ট, এখন অনলাইন অ্যাডমিনিস্ট্রাড টেস্ট ডিফল্ট। বাই ডিফল্টে অনলাইন টেস্টে পার্টিসিপেট করা যাবে। যারা সমস্যাগ্রস্ত ব্যক্তি তারা ফিজিক্যালিও এখানে টেস্ট দিতে পারেন। আগের টেস্টের ডিউরেশন ছিল 30 মিনিট, এখন এটা করা হয়েছে 45 মিনিটস, 45 মিনিট। টেস্টে আগে 2বার চেষ্টা করে কেউ যদি ব্যর্থ হতো তাহলে নতুন করে তার সব কিছু শুরু করতে হতো। 2 attempts বিফোর হিয়ারিং, এখন 3 attempts বিফোর হিয়ারিং, অর্থাৎ 3বার আপনি এই টেস্ট দেওয়ার জন্য সুযোগ পাবেন। যদি পাস না করেন তাহলে আবার নতুন করে শুরু করতে হবে। 3বারের মধ্যে আপনি পাস যদি করেন তাহলে আপনি হিয়ারিংয়ের জন্য মুভ করতে পারবেন। এই হলো অবস্থা। এখানে আরেকটা নিয়ম যেটা কার্যকরী হয়েছে সেটা হলো যে এখন কানাডার সিটিজেনশিপ লাভ করতে হলে, বাই বর্ন সিটিজেনশিপ লাভ করতে হলে, আপনার বেবি যদি আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করে তাহলে আপনি তার জন্মের আগে কমপক্ষে 1095 দিন কানাডাতে অবশ্যই থাকতে হবে। সেটাই এখন এখানে ফিজিক্যাল প্রেজেন্স রিকোয়ার্ড এই টার্মস কন্ডিশনটা অ্যাড করা হয়েছে নতুন রুলসে, যেটা আগে প্রযোজ্য ছিল না। আগে তো এই নিয়মগুলো সুযোগই দেওয়া হচ্ছিল না। তো এখন শর্ত সাপেক্ষে ফার্স্ট জেনারেশন লিমিট নিয়মটা রহিত করা হয়েছে। কিন্তু আপনি যে কানাডার সিটিজেন হয়েছেন এবং কানাডাতে যে আপনার একটা অবস্থান ছিল সেটা প্রুভের জন্যই মূলত 1095 দিন ম্যান্ডেটরি করা হয়েছে। পিআর হোল্ডার থেকে সিটিজেনশিপে কনভার্ট হওয়ার জন্য 1095 দিন লাগে লাস্ট 5 ইয়ার্সের মধ্যে। কিন্তু আপনি বাইবর্ন সিটিজেনশিপের জন্য 1095 দিন কোনো 5 বছরের মধ্যে নয়। আপনি জীবনের যে কোনো সময় দেখা গেলো যে কোনো একটা সময় আপনি কানাডাতে পড়াশোনা করেছেন, স্টুডেন্ট ছিলেন, তারপরে আপনি হয়তো ওয়ার্কার ছিলেন, এরপর আপনি কানাডার পিআর হয়েছেন, এরপর সিটিজেন হয়ে আপনি হয়তো কানাডাতে থাকেন নাই, আপনি হয়তো চলে এসেছেন, তো আউট অফ কানাডাতে অবস্থান করতেছেন। বিশেষ করে এখন অবস্থান করতেছেন সেটা ম্যাটার না, আপনার যে বেবিটা আউট অফ কানাডাতে জন্মগ্রহণ করলো যার জন্মের আগে আপনার 1095 দিন অবস্থান আপনি করেছেন কিনা সেটার প্রুফই কিন্তু এখন দিতে হবে। আর যদি ইনসাইড কানাডাতে তার জন্ম হয় তাহলে তো কোনো সমস্যা নেই, ন্যাচারালি বাই ইনহেরিটেন্স সে এখানে পেয়ে যাবে। তো আশা করি বুঝতে পেরেছেন। কানাডাজ eliminated the first generation limit on citizenship, যেমনটি জেনেছেন যে বিল C3 and Act to amend the Canadian Citizenship Act addresses the long standing inequities in how citizenship is passed down through generations। এটাকে রিমুভ করে দেওয়া হয়েছে। বিল C3 টাইমলাইন অ্যান্ড কি ডেটস এখানে দেখুন। 5ই জুন 2025 বিল C3 প্রথমে ইন্ট্রোডিউস করা হয় পার্লামেন্টে। নভেম্বরের 20 তারিখে বিল C3 রয়্যাল অ্যাকশন লাভ করে। ডিসেম্বরের 15 তারিখে বিল C3 এখানে কামস ইনটু ফোর্স, এলিমিনেটিং দি ফার্স্ট জেনারেশন লিমিট retroactively and prospectively। তো who benefits from bill C3 retroactively relief for pre-2025 cases? For individuals born or adopted before December 15, 2025, Bill C3 automatically grants citizenship to those previously excluded by the first generation limit or other outdated rules। তো আগের যে লিমিটেশন ছিল সেটার কারণে যারা সমস্যাগ্রস্ত ছিলেন তাদের সমস্যাগুলোকে রিমুভ করা হয়েছে। This includes descendants of lost Canadians who fall through the cracks of prior reforms, children born abroad to Canadian parents who were themselves born or adopted overseas, and adopted individuals in similar circumstances. These newly recognized citizens can now apply for proof of citizenship through IRCC citizenship portal। তো এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে অলরেডি যারা আপনার ইন্টারিম ভিসারে এখানে আপনার সিটিজেনশিপের জন্য আবেদন করেছিলেন তাদের জন্য নতুন করে আবেদন করতে হবে না। দি সাবস্টেন্সিয়াল কানেকশন রিকোয়ারমেন্ট 1095 ডেজ ফিজিক্যাল প্রেজেন্স নিয়ে আমি অলরেডি কথা বলেছি, এই জন্য নতুন করে এটা বলবো না আর কিছু। টু পাস অন সিটিজেনশিপ দি প্যারেন্ট মাস্ট ডেমনস্ট্রেট এ সাবস্টেন্সিয়াল কানেকশন টু কানাডা ডিফাইন্ড অ্যাজ এ at least 1095 days
of physical presence in the country before the child birth or adoption. এখানে দেখুন একটা উদাহরণ দেওয়া হয়েছে। ধরুন যে একজন বেবি তার আউট অফ কানাডাতে জন্মগ্রহণ হয়েছে। এখন সে সিটিজেনশিপ পাবে কিনা সেটার জন্যে দেখতে হবে তার প্যারেন্টসের কানাডাতে সিটিজেনশিপ কানাডাতে তার অবস্থান কী রকম ছিল। প্যারেন্ট স্টাডিড ইন 2 ইয়ার্স ইন অ্যান্ড ওয়ার্ক ইন 1.5 ইয়ার্স। তো তার বাবা দেখা গেলো যে 2 বছর এখানে পড়াশোনা করেছে, 1.5 বছর এখানে কাজ করেছিল। তো এখানে দেখা গেলো যে দিন হিসাব করে তাতে 1095 দিন পার হয়ে যায়। তাহলে তার জন্য সমস্যা হবে না। এই দিনক্ষণের হিসাবটা দিতে পারলেই হবে প্রমাণ সহ। প্যারেন্ট লিভড ইন কানাডা অ্যাজ এ চাইল্ড এজ 5 to 10 দেন মুভড অ্যাব্রড। ইয়েস চাইল্ডহুড ক্যান কাউন্ট। তারপর প্যারেন্ট ওনলি ভিজিটেড কানাডা ফর ভোকেশনস টোটালিং 500 ডেটস। তো দেখা গেলো একজন ব্যক্তি সিটিজেন হয়েছে হওয়ার আগে পরে সে কি করছে মোটে 500 দিন কানাডাতে ছিল, এর বেশি ছিল না, এবং তার বেবির জন্ম হয়েছে আউট অফ কানাডাতে। তার বেবি কিন্তু কানাডাতে সিটিজেনশিপ লাভ করতে পারবে না নতুন নিয়ম অনুযায়ী। মিলিয়ন্স অফ আমেরিকানস ক্যান নাও ক্লেমিং কানাডিয়ান সিটিজেনশিপ। তো আপনারা হয়তো ইতিমধ্যে শুনেছেন যে আমেরিকান অনেকেই এই সুযোগগুলো পাচ্ছেন। ওয়ান অফ দি মোস্ট সিগনিফিক্যান্ট ট্রেন্ড ইমার্জিং ফ্রম বিল সি 3 is the surge in Americans discovering they may already Canadian citizen. Surge interest for Americans claim Canadian citizenship descent has reached breakout levels on Google, reflecting highlighted awareness among US resident with Canadian heritage. তো ওই যে বাইবর্ন সিটিজেন যারা হতে পারতেছিল না তাদের একটা বিরাট সংখ্যা, যারা আমেরিকাতে সিটিজেনশিপ লাভ করেছেন তারা এখন কানাডার সিটিজেনশিপ লাভ করতে পারেন। If you have a Canadian parent, grandparent, or even great grandparent, you might already be a citizen under the new rules. Unlike the temporary visa and complex points based immigration system, citizenship grants immediate and permanent rights to live, work, and vote. ডকুমেন্টস রিকোয়ার্ড টু প্রুভ কানাডিয়ান সিটিজেনশিপ বাই ডিসেন্ট। তো উত্তরাধিকার সূত্রে কেউ যদি এখানে সিটিজেনশিপ লাভের জন্য দাবি করেন তাহলে তাকে প্রমাণস্বরূপ অনেকগুলো ডকুমেন্ট দিতে হবে। আরসিসি রিকোয়ার্স অফিসিয়াল সার্টিফাইড ডকুমেন্টস কানেক্টিং টু your Canadian ancestor. You will need birth or baptismal certificate to prove parentage and exact place of birth. Marriage certificate crucial for tracking name changes. Supporting evidence, death certificate, census data, property deeds or strengthen your claim. এভাবে এগুলো প্রমাণ হিসেবে দিবেন। প্রুফ অফ প্যারেন্ট সিটিজেনশিপ, Canadian passport, citizenship certificate, birth certificate. Submit your application using form CIT 0001E through IRCC online portal. Processing times are currently approximately 10 to 11 months as of the 2026. তো এখানে বুঝতে পারলেন এখানে একটা ফর্ম দেওয়া আছে, ফর্ম CIT 0001E, এটা পূরণ করতে হবে। নিউ কানাডিয়ান সিটিজেনশিপ টেস্ট রুলস। তো 9 মার্চ থেকে তারা অনলাইনে একটা অনলাইন টেস্টের বিষয়টাকে প্রায়োরিটি দেওয়া হচ্ছে সর্বোচ্চ লেভেলে। এখন চাইলে আপনারা অনলাইনে সারা ওয়ার্ল্ডে যে কোনো জায়গা থেকে এই সিটিজেনশিপের টেস্ট দিতে পারবেন। ডিফল্ট টেস্ট ফরম্যাট ইন পারসন রিটেন টেস্ট আগে ছিল, এখন এটা করা হয়েছে সেলফ অ্যাডমিনিস্ট্রেটেড অনলাইন টেস্ট। একটু আগেও দেখেছেন এটা, টাইমের বিষয়টা, তারপরে অ্যাটেম্পটের বিষয়টা, স্কোর ফাইনালি ইমিডিয়েট রেজাল্ট আগে পাওয়া যেত, এখন টেম্পোরারি স্কোর পাওয়া যাবে, তারপরে ফাইনাল রেজাল্টটা পরবর্তীতে পাবেন। হাউ অনলাইন সিটিজেনশিপ টেস্ট ওয়ার্ক। দি অনলাইন টেস্ট ফর সিটিজেনশিপ কনসিস্ট 20 কোশ্চেন, এখানে 20টা কোশ্চেন থাকবে র্যান্ডমলি জেনারেটেড ডাটাবেজে, এবং 300 to 400 টেস্ট কোশ্চেন ব্যালেন্সড বাই টপিক অ্যান্ড ডিফিকাল্টি লেভেল। তো 300-400 কোশ্চেনের মধ্যে 20টা কোশ্চেন আপনাকে দেওয়া হবে। অ্যাপ্লিক্যান্টস মাস্ট কারেক্টলি অ্যান্সার অ্যাটলিস্ট 15 কোশ্চেন টু পাস। এখানে 20টার মধ্যে আপনাকে 15টায় পাস করতে হবে। দি টেস্ট কাভার্স Canadian history, values, government rights, and civil responsibilities of citizenship. After completing the online test, applicants receive a temporary score immediately. However, this score is not treated as final until IRCC has reviewed identity verification and protecting. This system uses webcam photos taken during the test to confirm identity and ensure the applicants working alone. অল্টারনেটিভ টেস্ট ফরম্যাটস, এখানে কেউ যদি অনলাইনে দিতে না পারে তাহলে ইন পারসন টেস্ট বা মাইক্রোসফট টিম টেস্ট এর মাধ্যমে তারা এখানে আবেদন করতে পারবেন। সিটিজেনশিপ প্রসেসিং টাইম, এখানে গ্র্যান্ট অফ সিটিজেনশিপ এখানে 12 থেকে 24 মাস, প্রুফ অফ সিটিজেনশিপ 10 থেকে 11 মাস, সিটিজেনশিপ আন্ডার বিল C3 বাই ডিসেন্ট 10 থেকে 11 মাস। ইউ ক্যান ট্র্যাক ইউর অ্যাপ্লিকেশন স্ট্যাটাস ইউজিং IRCC সিটিজেনশিপ ট্র্যাকার. If the tracker shows that your knowledge assessment has been passed,
you have met the knowledge requirement. The 2026 change to Canadian citizenship represent the most significant reforms in decades. তো বিগত এক দশকের মধ্যে এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ঘটনা কানাডার সিটিজেনশিপের ক্ষেত্রে। তো এটা বারবার কিন্তু এই ধরনের বিষয়গুলো আসে না, তো এই জন্যই আজকের আলোচ্য বিষয় হিসেবে এই টপিকটাকে সিলেক্ট করা হয়েছে। তো ওয়ার্ল্ড ওয়াইড যারা আজকের আলোচনা শুনেছেন আশা করি উপকৃত হবেন। আপনাদের আমাদের সাথে থাকার জন্য আবার ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। সালামু আলাইকুম।